প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স অনলাইন কেমিস্ট্রি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ কোর্স ভৌত রসায়ন ৩ অধ্যায় ২ অধ্যায়ের শিরোনাম বিক্রিয়ার হারের তত্ত্বসমূহ এর অন্তর্গত সংঘর্ষ তত্ত্ব নিয়ে আলোচনা করব। সংঘর্ষ তত্ত্বের যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। সংঘর্ষ তত্ত্ব বলতে আমরা কি বুঝি, সংঘর্ষ তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা, সংঘর্ষ তত্ত্বের সফলতা এবং ব্যর্থতা। সংঘর্ষ তত্ত্বের মধ্যে মূলত প্রশ্ন আসলে এই তিনটি বিষয়ের উপরই প্রশ্ন আসে এবং আমরা এই তত্ত্বের উপরে যাবতীয় বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আসি সংঘর্ষ তত্ত্ব বলতে কি বুঝি। সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী বিক্রিয়া সংঘটিত হওয়ার শর্ত সমূহ হচ্ছে, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার শর্ত। তো এই তত্ত্ব অনুযায়ী কি বলছে আমরা একটু দেখব। বিক্রিয়ক অণুসমূহের মধ্যে অবশ্যই সংঘর্ষ ঘটতে হবে, অর্থাৎ সংঘর্ষ তত্ত্বের প্রথম কথাই হচ্ছে যদি বিক্রিয়া ঘটতে হয় তাহলে বিক্রিয়ক অণুসমূহের মধ্যে কি করতে হবে, অবশ্যই সংঘর্ষ ঘটতে হবে। সংঘর্ষ ছাড়া কোনো অবস্থায় বিক্রিয়া সংঘটিত হতে পারবে না। ১ নম্বর শর্ত গেল। ২ নম্বর, সংঘর্ষকারী বিক্রিয়ক সমূহের, যাদেরকে আমরা কলাইডিং রিয়াক্টেন্টস বলছি, গতিশক্তি যথেষ্ট পরিমাণ থাকতে হবে যেন তারা সক্রিয়ণ শক্তিকে অতিক্রম করতে পারে। অর্থাৎ যেন তেনভাবে একটা ন্যূনতম শক্তি নিয়ে সংঘর্ষ করলেই হবে না, এই সংঘর্ষটা এমন শক্তি নিয়ে করতে হবে যেন তারা সক্রিয়ণ শক্তিকে ওভারকাম করতে পারে। সক্রিয়ণ শক্তি বলতে কি বুঝি আমরা আগের বর্ষগুলো নিয়ে জেনেছি, আমরা এখানেও আজকেও জানবো যে কি সক্রিয়ণ শক্তি বলতে আমরা আসলে কি বুঝি। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে বিক্রিয়ক অণুসমূহের সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বরাবর ঘটতে হবে, নির্দিষ্ট ওরিয়েন্টেশনে ঘটতে হবে। অর্থাৎ সংঘর্ষ ঘটলেই হবে না, সংঘর্ষ একটা ন্যূনতম শক্তি সহযোগে ঘটতে হবে। আবার যেন তেন দিক থেকে সংঘর্ষ ঘটলেই হবে না, যে বরাবর সংঘর্ষ ঘটলে প্রকৃতপক্ষে বিক্রিয়াটি ঘটবে সেই বরাবরই সংঘর্ষ ঘটতে হবে, আদারওয়াইজ এই বিক্রিয়া কোনো অবস্থায় সংঘটিত হবে না। এগুলো আমরা অ্যানিমেশনের মাধ্যমে এই ৩টি ধাপই আমরা দেখব। তো আমরা আমাদের অ্যানিমেশনের মাধ্যমে এই ৩টি শর্ত যাচাই করার সময় আমরা এই বিক্রিয়াটা কল্পনা করব, এই বিক্রিয়াটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিক্রিয়ক, এটা আর একটা বিক্রিয়ক, এরা বিক্রিয়া করে এটা একটা উৎপাদ, এটা একটা উৎপাদ তৈরি হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই বিক্রিয়কের সাথে হলুদ পরমাণুর সাথে এখান থেকে একটা লাল পরমাণু যুক্ত বিয়োজিত হয়ে এই হলুদ পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই ৩টি শর্ত অনুযায়ী বলছে এই দুটার মধ্যে তো সংঘর্ষ ঘটতেই হবে, সংঘর্ষ আবার একটা নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হবে এবং এই একটা নির্দিষ্ট দিক বরাবর হবে। তার মানে কি, আমার হলুদের সাথে এখানে দেখতে পাচ্ছি হলুদের সাথে লাল যুক্ত হয়েছে, আর লালটা বিয়োজিত হয়েছে কোথা থেকে, এই অণু থেকে। তাহলে এই বরাবর যদি আমি আঘাত করি তাহলে এই লাল লাল পরমাণু যদি একে আঘাত করতে আসে তাহলে কোনো অবস্থায় বিক্রিয়া হবে না, এই হলুদ পরমাণুকে এখানে আঘাত করতে হবে, তবেই বিক্রিয়া ঘটবে। এই ৩টা শর্ত এটা বলছে, আমরা আরও এটাকে বিস্তারিতভাবে আলোচনা করব। ১ নম্বর শর্তের ব্যাখ্যা কি হতে পারে দেখি। বিক্রিয়া সংঘটিত হতে হলে প্রথম শর্ত হলো অবশ্যই বিক্রিয়ক অণুসমূহের মধ্যে সংঘর্ষ ঘটতে হবে। এটা একেবারেই প্রাথমিক শর্ত, এটা ঘটতেই হবে, কোনো রকম সংঘর্ষ ছাড়া বিক্রিয়া ঘটবে না। বিক্রিয়ক অণুসমূহের মধ্যে পারস্পরিক সংঘর্ষের ফলে এরা বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শক্তি, যাকে সক্রিয়ণ শক্তি বলে, তা অর্জন করে এবং বিক্রিয়ার ফলে উৎপাদ তৈরি হয়। অর্থাৎ এই বিক্রিয়ক অণুসমূহের পারস্পরিক সংঘর্ষের ফলে এদের শক্তি বাড়ে, আর এই শক্তি বাড়ার ফলে যখন এদের গতিশক্তি সক্রিয়ণ শক্তির সমান কিংবা তার চাইতে বেশি হয় তখনই বিক্রিয়া সংঘটিত হয় এবং উৎপাদ তৈরি হয়, তাছাড়া এটা কোনো অবস্থায় বিক্রিয়া ঘটবে না। তাহলে সক্রিয়ণ শক্তি বলতে কি বলছি, সক্রিয়ণ শক্তি বলতে একটি বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য ন্যূনতম একটা শক্তি লাগে, সেই শক্তির শক্তি কিংবা তার চাইতে বেশি শক্তি দিলেই বিক্রিয়াটা ঘটবে, তার চাইতে কম শক্তি যদি থাকে অণুসমূহের তাহলে সেই বিক্রিয়াটি ঘটবে না। ওই শক্তিকে আমরা কি বলবো, সক্রিয়ণ শক্তি বলবো। তাহলে আমরা এই উদাহরণটাই দিয়েছিলাম, আমরা বললাম যে কি এরা যদি একটা কন্টেনারের মধ্যে এই জায়গায় এই অণুটা আছে, বিক্রিয়ক আছে, এখানে আরেকটা এই বিক্রিয়কটা আছে, এদের মধ্যে বিক্রিয়া ঘটতে হলে তাহলে আমাদের এই সংঘর্ষক তত্ত্ব অনুযায়ী বলছে যে কি এদেরকে কি করতে হবে, প্রথম শর্ত সংঘর্ষ করতে হবে। এভাবে সংঘর্ষ করলেই যে বিক্রিয়া সংঘটিত হবে এমনটা না, প্রথম শর্ত পূর্ণ হলো যে কি এটা
সংঘর্ষ ঘটলো। এখন এই সংঘর্ষ ঘটতে গেলে আমার পরবর্তী আরও দুটা যে শর্ত আছে সেই দুটা শর্ত যদি হচ্ছে ফুলফিল করে, সেই দুটা শর্ত যদি পূর্ণ করে, তবেই এটা উৎপাদ তৈরি করবে, তাছাড়া এটা কোনো অবস্থায় উৎপাদ তৈরি করবে না। তাহলে প্রথম শর্ত দেখছি আমরা, সংঘর্ষ ঘটলো। আমরা এবার পরের শর্ত দুটি যাচাই করব। 2 নম্বর শর্তের ব্যাখ্যা কি হতে পারে আমরা দেখি, সকল সংঘর্ষেই বিক্রিয়ক অনুসমূহ বিক্রিয়ার জন্য পর্যাপ্ত শক্তি অর্জন করতে পারে না। অর্থাৎ সংঘর্ষ ঘটলেই যে ন্যূনতম সক্রিয়ণ শক্তি পেয়ে যাবে এমনটা ঘটবে না। সকল সংঘর্ষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অর্থাৎ উৎপাদ তৈরি করে না। যে সকল সংঘর্ষের ফলে বিক্রিয়ক অনুসমূহ সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে, কেবলমাত্র সে সকল সংঘর্ষের ফলেই উৎপাদ তৈরি হয়। এই সংঘর্ষসমূহকে সফল সংঘর্ষ বলে, অর্থাৎ ইফেক্টিভ কলিশন বলবো। তাহলে কি, আমার যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোটি কোটি সংঘর্ষ ঘটছে, সেগুলো না সবগুলোই উৎপাদ তৈরি করবে না। যেগুলো সফল, আর সফল বলতে যারা সংঘর্ষের ফলে সক্রিয়ণ শক্তি অর্জন করতে পারে এবং উৎপাদ তৈরি করতে পারে, সেগুলোকে আমরা সফল সংঘর্ষ বলবো। এই সংঘর্ষের সংখ্যা কম থাকে এবং যতগুলো সংঘর্ষ ঘটবে কোনো অবস্থায় সকল সংঘর্ষ সফল হবে না। তাহলে আমরা এর আগের উদাহরণটাই নিই। এই দুটা যদি হয় তাহলে কি হবে, এটা সংঘর্ষ ঘটলো। এখন আমার 2 নম্বর শর্ত বলছে, এই প্রাথমিক অবস্থায় যদি বিক্রিয়ক সমূহের শক্তি এটা হয়, পটেনশিয়াল এনার্জি এটা হয়, পারস্পরিক সংঘর্ষের ফলে এদের শক্তি বাড়তে থাকবে। এইভাবে বাড়তে বাড়তে আমার কি হবে, এটা বিক্রিয়ক সমূহের প্রাথমিক শক্তি যা পারস্পরিক সংঘর্ষের ফলে বৃদ্ধি পায়। এভাবে শক্তি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে একটা সময় ঘটবে কি, যে এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি বলছে, এই ন্যূনতম শক্তি যেটা বিক্রিয়া ঘটতে লাগে, এটাকে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি বলছি। এই যে শক্তির পাহাড়, এই শক্তির বাধা, এই বাধা অতিক্রম করার জন্য যে ন্যূনতম শক্তি, সেটা এই পরিমাণ শক্তি যদি এই সংঘর্ষের ফলে অর্জিত হয়, তবেই তারা উৎপাদে এসে উৎপাদ তৈরি করবে। তাছাড়া এটা কোনো অবস্থায় উৎপাদ তৈরি করবে না। অর্থাৎ এই সংঘর্ষটা যদি এমন গতিপ্রাপ্ত হয় যে তাদের শক্তি এই ন্যূনতম শক্তির সমান কিংবা তার চাইতে বেশি হয়, তবে এরা উৎপাদ তৈরি করবে, এখানে আসবে। আর না হলে এরা এই বিক্রিয়ক অবস্থায় থেকে যাবে, এরা কোনো উৎপাদ তৈরি করতে পারবে না। তাহলে দ্বিতীয় শর্ত বলছে এটা, যে সংঘর্ষ ঘটলেই হবে না, এই আমাকে প্রত্যেকটা বিক্রিয়ার জন্য একটা সক্রিয়ণ শক্তি আছে, এই ন্যূনতম শক্তিকে অর্জন করতে হবে। 3 নম্বর শর্তের ব্যাখ্যা আমরা দেখি। 3 নম্বর শর্তের ব্যাখ্যা কি বলছে, যে কোনোভাবে সংঘর্ষ ঘটলেই বিক্রিয়া ঘটবে না, সঠিক দিক বিন্যাসে ঘটতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশনে এই সংঘর্ষটা ঘটতে হবে, না হলে কোনো অবস্থায় বিক্রিয়া সংগঠিত হবে না। যেন তেনভাবে যেদিক সেদিক থেকে এসে সংঘর্ষ ঘটালেই কোনোভাবেই বিক্রিয়া ঘটবে না। সঠিক দিক নির্দেশনায় সংঘর্ষটা ঘটতে হবে। বিক্রিয়ার ফলে পুরনো বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন তৈরি হয়। বিক্রিয়ক অনুসমূহের নির্দিষ্ট দিক বরাবর সংঘর্ষ ঘটতে হবে, যেন পুরনো বন্ধন ভেঙে নতুন বন্ধন গড়তে পারে। অর্থাৎ যে বন্ধনটা ভাঙবে সেই বরাবরই আঘাত করতে হবে, এবং যে বরাবর বন্ধনটা গঠিত হবে সে বরাবরই হচ্ছে অন্য বিক্রিয়ককে যেখানে ভাঙবে সেখানে আঘাত করতে হবে। তাছাড়া এটা কোনোভাবেই বিক্রিয়া সংগঠিত হবে না। তাহলে আমরা আগের উদাহরণটাই দিই। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংঘর্ষ ঘটলো। তাহলে আমরা এখন এই জিনিসটাকে যদি এই 3 নম্বর শর্তকে আরও ভালোভাবে বোঝাতে চাই, তাহলে আমরা এটা দেখছি যে কি হচ্ছে, ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে, সংঘর্ষ হতে হবে। আর আমরা প্রথমেই দেখেছি হলুদের সাথে লাল যুক্ত হচ্ছে, তাহলে এই লাল বরাবর এই হলুদটা সংঘর্ষ ঘটছে, অর্থাৎ এই সংঘর্ষটা সঠিক দিক বিন্যাসে ঘটছে। এখন আমরা আরেকটা উদাহরণ নিব। আরেকটা উদাহরণ হচ্ছে কি, আমরা জানি যে দ্বিবন্ধনযুক্ত যে অ্যালকিন আছে, সেই অ্যালকিনে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা হাইড্রোব্রোমিক অ্যাসিড দিই, তাহলে হ্যালাইড তৈরি হয়। তো এই বিক্রিয়া কৌশলে আমরা প্রথম ধাপটাই দেখব, আমরা পুরো বিক্রিয়া কৌশল আমরা দেখব না। প্রথম ধাপটাই হচ্ছে ইলেকট্রোফিলিক হচ্ছে অ্যাটাক। তাহলে এখানে কি, এখানে H+ অর্থাৎ এর ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন লাভিংয়ে। তাহলে এই ইলেকট্রোফাইল, ইলেকট্রন কোথায় আছে, দ্বিবন্ধনের এখানে। তাহলে প্রথম অ্যাটাকটাই হচ্ছে কি, হাইড্রোজেন গিয়ে এই দ্বিবন্ধনকে আক্রমণ করবে। তাহলে এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা যদি HCl এর সাথে ইথিনের বিক্রিয়াটা একটু দেখি, তাহলে কিভাবে অ্যাটাকগুলো হতে পারে আমরা একটু দেখি।
যে এখানে এটা ক্লোরিন, এটা হচ্ছে প্রোটন, তাহলে আর এখানে এটা হচ্ছে ইথিন অণু, এটা দ্বিবন্ধন। তাহলে হাইড্রোজেন এগিয়ে যাচ্ছে, হাইড্রোজেন হচ্ছে কি এই দ্বিবন্ধনের দিকে এগিয়ে যাচ্ছে। এই অ্যাটাকটা সঠিক। এই অ্যাটাকটা যদি ন্যূনতম শক্তি সহযোগে ঘটে তাহলে এই সংঘর্ষের ফলে বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ এটা হচ্ছে কি সঠিক। এখন এটার কথা যদি চিন্তা করি তাহলে দেখব এই দ্বিবন্ধনের দিকে ক্লোরিন এগিয়ে যাচ্ছে। এটা বড়টা ক্লোরিন বলেছি, এটা প্রোটন বলেছি, তাহলে এই ক্লোরিন এগিয়ে যাচ্ছে। ক্লোরিন কিন্তু নিজেই ঋণাত্মক, অর্থাৎ এটা নিউক্লিওফাইল। আর হচ্ছে এখানে ইলেকট্রনের দিকে এটা ঋণাত্মক চার্জ, আর এখানে ইলেকট্রন আছে, এই তো বিকর্ষণ করবে, আর এটা এর সাথে যুক্তই হবে না। তাহলে আমার প্রথম অবস্থায় যেহেতু ক্লোরিন যুক্ত হচ্ছে না কার্বনের সাথে, আর সেই ইলেকট্রনও নিচ্ছে না, তাহলে ক্লোরিন যদি এইভাবে আক্রমণ করে, এই সংঘর্ষটা যদি ক্লোরিনের প্রান্ত দিয়ে ঘটে, তাহলে কোনো অবস্থায় বিক্রিয়া সফল হবে না, অর্থাৎ এটা হচ্ছে কি ক্রস, এটা ঘটতে পারে না। আবার আরেকটা দেখি আমরা এখানে দেখছি ক্লোরিন কার্বনের দিকে যাচ্ছে। প্রথম অবস্থায় কোনোভাবেই ক্লোরিন কার্বনের সাথে যুক্ত হবে না, দ্বিতীয় অবস্থায় যখন কার্বোক্যাটায়ন তৈরি হয় তখনই যুক্ত হয়। তাহলে এই এটাও হচ্ছে কি ভুল অ্যাটাক, এটা সফল হবে না। তাহলে এটা কি ক্রস। আবার দেখছি এখানে হাইড্রোজেনটা আর একটা হাইড্রোজেন বরাবর যাচ্ছে, এই সেলের হাইড্রোজেনটা আর একটা ইথিনের আর একটা হাইড্রোজেন বরাবর আক্রমণ করছে। তাহলে এই বরাবরও কোনো বিক্রিয়া ঘটবে না, কারণ কি এদের সাথে কোনো বন্ধন গঠিত হবে না। তাহলে এটাও ক্রস। তাহলে আমরা চারটা পসিবিলিটির মধ্যে তিনটাই ক্রস দেখছি, এটা এটা এটা। এই সকল সংঘর্ষের ফলে কোনোভাবেই বিক্রিয়া সংঘটিত হবে না, অর্থাৎ উৎপাদ তৈরি হবে না, একমাত্র এই সংঘর্ষটার ফলেই উৎপাদ তৈরি হবে, বিক্রিয়া সফল হবে। তাহলে আমরা দেখলাম তিনটা শর্তই কিভাবে পূর্ণ হলে একটা রাসায়নিক বিক্রিয়া সফল হয়, তাছাড়া সফল হবে না। আমরা এই সংঘর্ষ তত্ত্ব আমরা খুব ভালোভাবে বুঝলাম। এবার আমরা এটাই আবার অ্যানিমেশনের মাধ্যমে আরেকবার দেখব, রিভিউ করব। সংঘর্ষ তত্ত্ব এটা বলছে কি, এমন যদি ঘটে এটা পিছলে গেল, কি হলো, আমার আসার কথা ছিল প্রথম পর্যায়ে দেখছি আমার এই হলুদ পরমাণুটা আক্রমণ করবে এই লাল বরাবর, কিন্তু এখানে দেখছি লালটা আক্রমণ করছে এই লাল বরাবর। তাহলে এটা কোনো অবস্থায় বিক্রিয়া হবে না, ভুল ডিরেকশন এবং ন্যূনতম শক্তি সহযোগে নাই, ফলে পিছলে যাচ্ছে। আমরা দেখছি কোনো উৎপাদ তৈরি হচ্ছে না, পিছলে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ভুল দিকে কেন, এটা হলুদটা সামনের দিকে থাকার কথা ছিল, লালটা আছে, তাহলে ভুল দিকে এবং ধীর গতিতে সংঘর্ষ ঘটছে, ফলে বিক্রিয়ক সময় ছিটকে যাবে এবং কোনো উৎপাদ তৈরি হবে না। এরকম সংঘর্ষের ফলে কোনোভাবেই উৎপাদ তৈরি হবে না সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী। এবার আমরা আরেকটা পসিবিলিটি দেখব। এখানে সংঘর্ষ ঘটছে, সঠিক ডিরেকশনে ঘটছে, আর আমরা ধরে নিলাম এরা ন্যূনতম শক্তি অর্থাৎ সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে যেটা ঘটবে, এইভাবে আমার উৎপাদ তৈরি হবে। এই সংঘর্ষের ফলে উৎপাদ তৈরি হবে। উৎপাদ কি, আমার উৎপাদ এটা ছিল, এটা একটা উৎপাদ ছিল, এটা আর একটা উৎপাদ ছিল, আর এটা হচ্ছে একটা বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক। তাহলে এই বিক্রিয়কটা ক্রমাগত সংঘর্ষের ফলে আমার উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঠিক দিকে এবং পর্যাপ্ত গতিতে বিক্রিয়ক সমূহ সংঘর্ষে লিপ্ত হচ্ছে, ফলে উৎপাদ তৈরি হচ্ছে। অর্থাৎ সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী এরকম শর্ত পূর্ণ হলেই কেবল উৎপাদ তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি উৎপাদ তৈরি হচ্ছে। তাহলে এই হলো মূলত সংঘর্ষ তত্ত্বের ব্যাখ্যা, মূল কথা, শর্ত এবং ব্যাখ্যা। আমরা এটাকে গাণিতিকভাবে কিভাবে ব্যাখ্যা করা যায় এটা আমরা এখন একটু দেখব। সংঘর্ষ তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা। কোনো রাসায়নিক বিক্রিয়ার শর্ত হলো অণুসমূহের মধ্যে অবশ্যই সংঘর্ষ ঘটতে হবে এবং সংঘর্ষের সময় সফল হবে তখনই যখন অণুসমূহ একটি ন্যূনতম গতিশক্তি বা সক্রিয়ণ শক্তি প্রাপ্ত হবে। তাহলে এখানে প্রথম দুটা শর্তকে বলছে, একটা শর্ত কি যে সংঘর্ষ করতে হবে, আর একটা সংঘর্ষ বলছে কি ন্যূনতম শক্তি সহযোগে সংঘর্ষ করতে হবে। তাহলে এর অর্থ বিক্রিয়ার হার বোল্টজম্যান ফ্যাক্টর, এটাকে বোল্টজম্যান ফ্যাক্টর বলে, এক্সপোনেনশিয়াল মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি। ইএ মানে অ্যাক্টিভেশন এনার্জি অর্থাৎ সক্রিয়ণ শক্তিকে বোঝাচ্ছে, আর গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে পরম তাপমাত্রা। তাহলে বোল্টজম্যান ফ্যাক্টর এক্সপোনেনশিয়াল মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি, এটা এবং 1 মিলিলিটার গ্যাসের মধ্যে প্রতি সেকেন্ডে দুটি অণুর সংঘর্ষ সংখ্যা স্মল জেড এর সমান। অর্থাৎ এই দুটি শর্তকে যদি আমরা ফুলফিল করতে চাই তাহলে বোল্টজম্যান ফ্যাক্টর এবং প্রতি মিলিলিটার গ্যাসের মধ্যে প্রতি সেকেন্ডে দুটি অণুর সংঘর্ষ সংখ্যার গুণফলের সমান হলে
এই শর্তটা পূর্ণ হয়। তার মানে কি দাঁড়ালো, বিক্রিয়ার হার সমান আমরা জানি dx ডিভাইডেড বাই dt সমান সমান আমরা লিখতে পারি z এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT। 1 নম্বর সমীকরণ দিলাম আমরা। তাহলে এই দুটা শর্তকে যখন ফুলফিল করছে তখন আমরা এই সমীকরণটা পাচ্ছি। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা মনে রাখবো dx ডিভাইডেড বাই dt ইকুয়াল টু z স্মল z, এটা মনে রাখতে হবে, এটা স্মল z z এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT, এটা 1 নম্বর সমীকরণ। এবার আবার গ্যাসের গতিতত্ত্ব হতে পায় সমজাতীয় গ্যাসের ক্ষেত্রে বিক্রিয়ার হার, যদি সমজাতীয় বলতে একই রকম গ্যাসীয় অণুর ক্ষেত্রে আইডেন্টিক্যাল মলিকুল, সেক্ষেত্রে আমরা বলতে পারি dx ডিভাইডেড বাই dt ইজ প্রপোর্শনাল n স্কোয়ার। কারণ কি, দ্বিআণবিক বিক্রিয়া, তাহলে দুটি অণু সংঘর্ষ করবে, তাহলে তাদের উভয়ের ঘনমাত্রা n হচ্ছে কি ঘনমাত্রা, আমরা যেখানে বলছি n হলো বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে দুটি অণু যদি অংশগ্রহণ করে বাইমলিকুলার দ্বিআণবিক, তাহলে তাদের উভয়ের ঘনমাত্রা লাগবে, তাহলে n ইন্টু n, তার মানে কি n স্কোয়ার। তাহলে dx ডিভাইডেড বাই dt ইজ প্রপোর্শনাল n স্কোয়ার। তাহলে এখানে প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলে কি হবে, dx ডিভাইডেড বাই dt ইকুয়াল টু k n স্কোয়ার। এটাকে 2 নম্বর সমীকরণ দেবেন, যেখানে কে হলো হার ধ্রুবক, আমরা জানি কে হার ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করা হয়, এবং n হলো বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এটা আবার গ্যাসের গতিতত্ত্ব থেকে পাই। তাহলে ওখানে পেলাম dx ডিভাইড বাই dt ইকুয়াল টু z এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT, আর এখানে পেলাম dx ডিভাইড বাই dt ইকুয়াল টু k n স্কোয়ার। 2 নম্বর সমীকরণ পেলাম। তাহলে এই উভয় সমীকরণ থেকে আমরা কি পাই, 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই। যা পাই সেটা হচ্ছে কি kn স্কোয়ার ইকুয়াল টু z এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT, এটা আমরা পাই। উভয় সমীকরণ থেকে আমরা এই জিনিসটা পাই। তাহলে আমরা শুধু k বাম পাশে রাখবো, k সমান কি হলো, তাহলে z ডিভাইডেড বাই n স্কোয়ার এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT, এটা পাই। এখন তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে কি 1 বাই n স্কোয়ার লিখলাম ইন্টু z ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT, এটাকে আমরা সাজাই লিখতে পারি। এখন এই z এর মানটা আমরা জানি, z এর মানটা হচ্ছে আমাদের এখন ডেরিভেশনের প্রয়োজন নাই, এটা প্রথম বর্ষে যারা গ্যাসের গতিতত্ত্ব পড়েছো তারা এটা জানো যে কি z এর মান কত হবে। তাহলে z এর মান কি, z ইকুয়াল টু 4 n স্কোয়ার সিগমা স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট পাই RT ডিভাইডেড বাই m টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এটার উপরে রুট, হাফ মানে হাফ উঠাই দিই, যদি আমি রুট দিই তাহলে এখানে রুট অল ওভার। তাহলে যেখানে সিগমা হলো সংঘর্ষ ব্যাস, এই দুটি সংঘর্ষরত অণুর হচ্ছে যে সংঘর্ষ ব্যাস সেটা হচ্ছে সিগমা, এবং m হলো আণবিক ভর। এখানে বলে রাখি, যদি দুটি ভিন্ন ভিন্ন অণু হয়, এটা আমরা আইডেন্টিক্যাল মলিকুলের ক্ষেত্রে এই বিক্রিয়াটা সংঘর্ষ তত্ত্বটা কল্পনা করছি, তাহলে যদি দুটা ভিন্ন ভিন্ন অণু হয়, গ্যাসীয় অণু হয়, তাহলে এখানে m এর পরিবর্তে রিডিউসড মাস মিউ ব্যবহার করা হয়। আর মিউ যদি আমরা না রাখি তাহলে হচ্ছে কি হবে, উপরে হবে m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 m2, এই জিনিসটা থাকবে। তার মানে এখানে ফার্স্ট আর একটা ব্র্যাকেট দিয়ে কি হবে, m1 প্লাস m2 ডিভাইডেড বাই m1 ইন্টু m2, এটা হবে যদি দুটি ভিন্ন ভিন্ন গ্যাস হয়। আমরা একই প্রথমেই বলে নিয়েছি যে কি একই রকম গ্যাস আইডেন্টিক্যাল মলিকুল, সেজন্য আমরা এটা লিখলাম। তাহলে এই z এর মানটা আমাদের জানা, ফার্স্ট ইয়ার থেকে আমরা জানি, সেই মানটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে বসাই দেওয়ার পরে এবার কি দেখছি, n স্কোয়ার কাটা যায়। তাহলে এখানে কি দাঁড়ালো, 4 সিগমা স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট পাই RT ডিভাইডেড বাই m টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এটা রুট অল ওভার ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT। এখন এই জায়গায় এই পুরো জিনিসটাকে আমরা ক্যাপিটাল Z ধরলাম, এই পুরো জিনিসটাকে ক্যাপিটাল Z, যেখানে Z সমান সংঘর্ষ কম্পাঙ্ক, অর্থাৎ কলিশন ফ্রিকোয়েন্সিকে Z দ্বারা প্রকাশ করলাম। আগে ছিল কি স্মল z, এখানে ছিল স্মল z, এখানে ধরলাম ক্যাপিটাল Z। এই ক্যাপিটাল Z কে বলছি সংঘর্ষ কম্পাঙ্ক বা কলিশন ফ্রিকোয়েন্সি। এর সংজ্ঞা একটা দেওয়ার দরকার, সংজ্ঞাটা কি তাহলে আমরা একটু দেখি। যখন 1 মিলিলিটার গ্যাসের মধ্যে মাত্র একটি বিক্রিয়ক বিদ্যমান থাকে তখন প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যাকে সংঘর্ষ কম্পাঙ্ক বলে। অর্থাৎ এখানে আমরা z কে ডিফাইন করতে পারি, 1 মিলিলিটারের মধ্যে মাত্র একটি বিক্রিয়ক অণু থাকবে তখন প্রতি সেকেন্ডে যে সংঘর্ষ সংখ্যা, সেই সংঘর্ষ সংখ্যাকে আমরা সংঘর্ষ কম্পাঙ্ক বা কলিশন ফ্রিকোয়েন্সি বলবো। তাহলে আমরা কে সমান z এক্সপোনেনশিয়াল মাইনাস ইয়ে ডিভাইডেড বাই RT,
এটা এই পর্যন্ত ছিল সংঘর্ষ তত্ত্বের প্রথম অবস্থার তত্ত্ব দিয়ে ব্যাখ্যায়, এরপরে কোনো ব্যাখ্যা ছিল না। কিন্তু এখানে এই তত্ত্ব দ্বারা অনেক কিছু ব্যাখ্যা করা সম্ভব না হওয়ায়, অনেক ক্রিটিসিজমের কারণে এই পরবর্তীতে যে আমরা 3 নম্বর শর্ত পড়লাম, সেই 3 নম্বর শর্তটা যুক্ত করা হয়েছে। তাহলে আমরা গাণিতিকভাবে ওই 3 নম্বর সম্ভাবনাটাকে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তাহলে আমরা 3 নম্বর সমীকরণ 3 নম্বর শর্তটাকে আমরা বিবেচনায় নিব। আবার সংঘর্ষকারী বিক্রিয়ক সমূহের গতিশক্তি সক্রমণ শক্তির চেয়ে বেশি হলেই কেবলমাত্র বিক্রিয়া সংঘটিত হবে। সুতরাং বিক্রিয়ার হার সমীকরণের তৃতীয় একটি টার্ম সম্ভাব্যতা ফ্যাক্টর বা হিস্টেরিক ফ্যাক্টর যুক্ত করতে হবে, এটা সংশোধন করা হয়েছিল। তাহলে সেই হিস্টেরিক ফ্যাক্টর বা প্রবাবিলিটি ফ্যাক্টরকে কি করা হয়েছে, ক্যাপিটাল পি দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা সমীকরণটা লিখতে পারি কি, কে ইকাল টু পি জেড এক্সপোনেনশিয়াল মাইনাস ইএ ডিভাইডেড বাই আরটি। এটা আমরা সংঘর্ষ তত্ত্ব থেকে পাইলাম। তাহলে সংঘর্ষ তত্ত্ব থেকে 3টা টার্ম পাইলাম। একটা হচ্ছে প্রবাবিলিটি ফ্যাক্টর পি, আরেকটা পেলাম হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি জেড, আর এই পুরো টার্মটা হচ্ছে কি যে ন্যূনতম সক্রিয়ণ শক্তি যেটা, সেটাকে বোঝাচ্ছি। তাহলে আমরা 3টা টার্ম এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে এই গেল গাণিতিক ব্যাখ্যা। কিন্তু বলে রাখি, আমরা এই পি এর মান জেড এর মান যেমন আমরা জানি, এটা হচ্ছে নির্ণয় করা সম্ভব হয়েছে। কিন্তু এই সংঘর্ষ তত্ত্বের এই প্রবাবিলিটি ফ্যাক্টর বা হিস্টেরিক ফ্যাক্টর পি কে কোনোভাবেই বিক্রিয়ক অণুসমূহের বৈশিষ্ট্যের সাথে হচ্ছে কোনো রকম সম্পর্কযুক্ত করা সম্ভব হয়নি। এটা একটা মেজর লিমিটেশন। শুধুমাত্র একটা ফ্যাক্টর পি দেওয়া হয়েছে। এই পি এর মান নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যদিও নির্ণয় করা সম্ভব হয়েছে, কিন্তু এটা আসলে কোনো প্রকৃত একটা সূত্র কিংবা সমীকরণ মেনে চলে না। বিক্রিয়ক সমূহের বৈশিষ্ট্যের সাথে একটা যে সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি করা সম্ভব হয়নি। আমরা এবার সফলতা দেখব। সংঘর্ষ তত্ত্বের সফলতা কি? সংঘর্ষ তত্ত্ব যুক্তিসঙ্গত ও সঠিক। এটা আমরা প্রথমেই বললাম যে কি কোনো দুটা বিক্রিয়কের মধ্যে বিক্রিয়া সংঘটিত হতে সংঘর্ষ ঘটবে না, এটা তো কোনো হতেই পারে না, অযৌক্তিক। তাহলে সংঘর্ষ তত্ত্ব বলছে সংঘর্ষ ঘটতে হবে, তাহলে সেটা যৌক্তিক এবং সঠিক। সমজাতীয় বা ভিন্ন ভিন্ন গ্যাসীয় অণুর মধ্যে সংঘটিত দ্বিআণবিক বিক্রিয়া সফলভাবে ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ এটা শুধুমাত্র গ্যাসীয় অণুর ক্ষেত্রে, সেটা আইডেন্টিক্যাল মলিকুল হোক আর ডিফারেন্ট টাইপ মলিকুল হোক, যাই হোক না কেন, সেটা ব্যাখ্যা করতে পারে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আরও সীমাবদ্ধতা আছে। আমরা এখন সীমাবদ্ধতাগুলো দেখব। এর ব্যর্থতা কি হতে পারে? এই তত্ত্ব শুধুমাত্র সাধারণ গ্যাস ও দ্বিআণবিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অসংখ্য বিক্রিয়া যেটা দ্রবণে ঘটে, সেটার কি হবে? সেটা সম্পর্কে কোনো ব্যাখ্যায় এই তত্ত্ব দিতে পারে না। অর্থাৎ এটা শুধুমাত্র সাধারণ গ্যাসীয় দ্বিআণবিক বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর দুনিয়াতে শুধু দ্বিআণবিক বিক্রিয়াই নাই, আরও অনেক বিক্রিয়া আছে, দ্রবণে বিক্রিয়া আছে, সেসব সম্পর্কে কোনো ধারণা এটা দিতে পারে না। বিভিন্ন বিক্রিয়ক অণুসমূহের বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্যতা ফ্যাক্টর পি এর সম্পর্ক তৈরি করা যায়নি। আমরা যা আগেই বললাম যে আমরা যে বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক অণুসমূহের বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্যতা ফ্যাক্টর পি এর যে সম্পর্ক করব, সেটা তৈরি করা সম্ভব হয়নি। কোনো বিক্রিয়ার অতি উচ্চ গতি এই তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। অর্থাৎ কোনো বিক্রিয়া অনেক ফাস্ট, কোনো বিক্রিয়া অনেক স্লো, এর ব্যাখ্যা এই সংঘর্ষ তত্ত্ব দিতে পারে না। বিক্রিয়া সংগঠনের সময় বন্ধন ভাঙন ও নতুন বন্ধন সৃষ্টির বিষয় এ তত্ত্ব বিবেচনায় নেয়নি। অর্থাৎ পুরনো বন্ধন ভাঙবে, নতুন বন্ধন সৃষ্টি হবে, সেটা হচ্ছে পসিবিলিটি কেমন, কিভাবে ঘটবে। যেমন এই তত্ত্বের হচ্ছে সীমাবদ্ধতার কারণে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি বা হচ্ছে সক্রিয় জটিল যৌগ গঠন তত্ত্ব, কিংবা আমরা কি বলি হচ্ছে থিওরি অফ অ্যাবসলিউট রিঅ্যাকশন রেট, সেটা যেমনটা বিবেচনায় নিয়েছে যে কি হচ্ছে বিক্রিয়ক অণুগুলোর মধ্যে আগে কি হয়, একটা সক্রিয় জটিল যৌগ তৈরি হয়, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়। সেরকম ধরনের কোনো কিছু এটা বলেনি যে বন্ধন কিভাবে ভাঙলো, নতুন বন্ধন কিভাবে সৃষ্টি হলো, সে সম্পর্কে কোনো কিছু এই তত্ত্ব বলতে পারে না। এ সকল সীমাবদ্ধতা দূর করার জন্য অবস্থা তত্ত্ব, আমরা এই ট্রানজিশন স্টেট থিওরি যেটা বলছি, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি বা অনেকগুলো নাম, অ্যাক্টিভেটেড কমপ্লেক্স থিওরি বা ট্রানজিশন স্টেট থিওরি, অথবা ওটাকে থিওরিজ অফ অ্যাবসলিউট রিঅ্যাকশন রেট বা অ্যাবসলিউট রিঅ্যাকশন রেট থিওরি এইভাবে নামকরণ করা হয়। তাহলে সেই তত্ত্ব এই সীমাবদ্ধতাগুলোকে দূর করে। আমরা পরবর্তী ক্লাসে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওর উপর যা যাবতীয় আছে আমরা সব কিছু জানবো।
আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো, পড়াশোনার মধ্যে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।